শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মেটস ওভার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি দিনের শুভেচ্ছা প্রিয় দর্শক। নিশ্চয়ই সারাদিন অনেক ভালো কাটবে। নতুন সকাল মানে নতুন দিন, নতুন অনুপ্রেরণা। জেরিন, শুভ সকাল, কেমন আছো তুমি? শুভ সকাল, খুবই ভালো আছি। খুব সুন্দর করে বললে, সুন্দর সকাল মানে সুন্দর অনুপ্রেরণা। তোমার কাছে কি মনে হয় আসলে মানে দিনের শুরুটা কেমন হওয়া উচিত বা কি পরিকল্পনা নিয়ে শুরু করা উচিত? আমার মনে হয় সুন্দর একটা দিন শুরু করা যায়, সুন্দর একটি কাজ করব আজকে, এমন একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যে একটা ভালো কাজ করব আজকের দিনে। তোমার কি মনে হয়? আমারও তাই মনে হয়, এবং ভালো কাজের ধারাবাহিকতা রক্ষা করাই আসলে মূল চ্যালেঞ্জ। একদম। এবং এই ছোট ছোট কাজগুলো আমাদের এগিয়ে নিয়ে যায়। একজন চমৎকার অতিথি আছেন আমাদের মাঝে আজ। চলো এই মানুষটাকে আবিষ্কার করি। একদম, চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি কর্পোরেট ব্যক্তিত্ব মনিরুজ্জামান মামুন। চলুন এই চমৎকার মানুষটিকে আমরা স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভীষণ ভালো আছি। ভাবছিলাম যে আজকে নিশ্চয় চমৎকার গল্প হবে আপনার সঙ্গে। আশা করি ইনশাআল্লাহ। আজকে বেশি আমি এক্সাইটেড বলবো, কারণ আপনি একদমই সেই ঢাকাতে ছিলেন, বা বর্তমানে যে ঢাকাকে আমরা দেখি তার আগের যে ঢাকা ছিল সেই ঢাকা আপনি নিজের চোখে দেখেছেন, সেই ঢাকায় বসবাস করেছেন। তাই মনে হয় গল্পটা একটু আনন্দময় হবে। নিশ্চয়ই, অবশ্যই। আপনার জন্ম তো গাজীপুরে। হ্যাঁ, আমার জন্ম গাজীপুর কালীগঞ্জ, যেটা আমার নানু বাড়ি। আচ্ছা। আমাদের সময়টায় আসলে নানু বাড়িতেই মনে হয় বাচ্চাদের জন্মস্থানটা হতো বেশিরভাগ ক্ষেত্রেই। এখনকার মতো হসপিটাল বা অন্য কোথাও না। সো আমার জন্মটা স্পেশালি নানু বাড়িতেই। আমার নানু বাড়ি কালীগঞ্জ, গাজীপুরে। সেখান থেকে বোধহয় আপনারা খুব বেশি সময় থাকেননি? না, খুব অল্প সময়। বাবার চাকরি সূত্রে আমরা ঢাকায় চলে আসি। 89-এ আমাদের ঢাকায় প্রথম আসা। বয়স কত ছিল আপনার? তখন 6-7 বছর। আচ্ছা আচ্ছা। তখন এসে আমাদের প্রথম যে জায়গাটায় আমরা থাকি সেটা হচ্ছে তেজগাঁ, তেজকুনিপাড়া। লাস্ট 5 ইয়ার্স আগ পর্যন্ত আমরা ওখানেই ছিলাম, বাট রিসেন্টলি আমি শিফট করেছি খিলগাতে। বাট আমার শৈশব কৈশোর সব সময়টা আমার তেজগাতেই কাটানো। শৈশব কৈশোরে সে দিনগুলো আসলে কেমন ছিল? অনেক আনন্দময়। ঢাকার ওই সময়টা যদি আমি বলি, তেজগাঁ এরিয়াটা ক্রাউডেড ছিল তখন থেকেই, বাট তারপরও এত ক্রাউডেড ছিল না। খোলামেলা ছিল প্রচুর। তেজগাঁ এরিয়ায় অনেক পুকুর ছিল, অনেক ডোবা ছিল, অনেক মাঠ ছিল, অনেক খালি প্লট যেগুলো আমরা মাঠ হিসেবে ইউজ করতাম, খেলতাম। এরকম অনেক জায়গা ছিল যেটা আপনি এখন আসলে কোথাও পাবেন না, স্পেশালি তেজগাঁতে তো নাই। পুকুরে কি গোসল করা হতো? অবশ্যই। এটা অবিশ্বাস্য, ঢাকাতে গোসল করা। আমাদের যেমন এখন আপনি জিয়া উদ্যান, যেটা চন্দ্রিমা উদ্যান বলেন বা জিয়া উদ্যান বলেন, এর ভিতরে কিন্তু একটা পুকুর আছে। আমরা ওখানেও গোসল করতাম, ফুটবল খেলতাম। ফুটবল খেলে ওই পুকুরে আমরা গোসল করতাম। এখন জানি না ওটার কি অবস্থা, বাট আমাদের ওই সময়টায় আমরা ওখানেও যেতাম। ইভেন আপনি যদি বলেন যে সংসদ ভবনের যেই লেকটা ছিল, সেই লেকেও তখন গোসল করা যেত। বাহ, চমৎকার। মানে এতটা রেস্ট্রিকশন ছিল না তখন। আচ্ছা আচ্ছা। ওপেন ছিল অনেক। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আমাদের আনন্দগুলো কোথায় যেন একটু সীমিত হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সবকিছুর মধ্যে এক ধরনের রেস্ট্রিকশন চলে আসছে। পুরনো বিমানবন্দর ঘিরেও চমৎকার সব স্মৃতি রয়েছে আপনার। হ্যাঁ, যেহেতু আমার বাসাটা তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ের ঠিক পিছন সাইডটাই ছিল, সো আমাদের খেলার একটা বড় অংশ ছিল পুরাতন বিমানবন্দরটায়। আর তখন এই পুরাতন বিমানবন্দরের কোনো বাউন্ডারি ওয়াল ছিল না। আচ্ছা। সো আমাদের এক্সেসটা ছিল খুব ইজি। আমরা ওখানে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। ইভেন আপনি জাস্ট অপোজিটে যদি এখন দেখেন, যেটা নভ থিয়েটার বলি আমরা, বা আর্মি মিউজিয়াম, এই পুরো জায়গাটা ছিল খোলা মাঠ। স্পেশালি বৃষ্টির সময় আমরা এই জায়গাটায় ফুটবল খেলে আমাদের যে আনন্দ ছিল, স্পেশালি খেলার যে বৃষ্টিতে ভেজা, সেটা মানে এই মেমোরি আসলে ডিফারেন্ট। এখন যখন ওই দিক দিয়ে যাতায়াত করা হয় খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় যে এটা আসলে কি ছিল, কোত্থেকে কোথায় আসলো। ইভেন আপনি র্যাঙ্কসের যে এখন যে নতুন রোডটা, এই রোডটাও তো তখন ছিল না, একদমই ছিল না। পুরো অনেক কিছুই চেঞ্জ। ঢাকা আসলে এখন ঢাকা সেই আসলে 89 থেকে ঢাকায় আপনার শুরু, জীবনের চেঞ্জ বলছিলেন। জীবনে অনেক কিছু অর্জন করেছেন, অনেক চেঞ্জেস এসেছে, ছোট থেকে বড় অনেক
পর্যায়ে আসলে নিজেকে আবিষ্কার করেছেন, কি কি করেছেন আমরা তো গল্পে জানবো, তবে শুরুতে আমি একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। দর্শক, মনিরুজ্জামান মামুন একজন অভিজ্ঞ কর্পোরেট পেশাজীবী, যিনি প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে সেলস, মার্কেটিং এবং কর্পোরেট ম্যানেজমেন্টে সফলভাবে কাজ করে আসছেন। বর্তমানে তিনি সিমেন্ট পেপার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠানের সামগ্রিক কৌশলগত দিক নির্দেশনা, অপারেশন এবং ব্যবসা সম্প্রসারণের দায়িত্ব পালন করছেন। এর আগে আরপ্যাক বাংলাদেশ লিমিটেডে দীর্ঘ প্রায় 9 বছর সেলস ম্যানেজার হিসেবে কাজ করে কোম্পানির মোট আয়ের একটি বড় অংশ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার কর্মজীবনের উল্লেখযোগ্য অংশ কেটেছে প্যাকজার বাংলাদেশ লিমিটেডে, যেখানে তিনি অফিসার থেকে শুরু করে এরিয়া ম্যানেজার পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি নতুন বাজার উন্নয়ন, ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সমন্বয়ে দক্ষ। সেলস টার্গেট অর্জন, টিম লিডারশিপ এবং ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নে তিনি ধারাবাহিকভাবে সাফল্যের প্রমাণ দিয়েছেন। আর্থিক পরিকল্পনা, বাজেটিং এবং পারফরম্যান্স মনিটরিংয়েও তার অভিজ্ঞতা উল্লেখযোগ্য। চলুন দর্শক ফিরে যাই অতিথির কাছে। যেটা আসলে বলছিলাম, একদমই ছোট থেকে শুরু করেছেন, এরিয়া ম্যানেজার ছিলেন, সেলস কাজ করেছেন এবং এখন আপনি ম্যানেজিং ডিরেক্টর বা এমডি হিসেবেও আছেন। সেই গল্প তো যাবই, তবে শৈশবে আবার একটু ফিরতে চাই, সেই শৈশবের দিনগুলো। পড়াশোনা মনে হয় ঢাকা থেকেই শুরু করেছে। পড়াশোনা ঢাকাতেই। আমার স্কুল ছিল সরকারি বিজ্ঞান কলেজ, আচ্ছা যেটা ফার্ম গেটে। কলেজ ছিল তেজগাঁ কলেজ। আচ্ছা, আর অনার্স মাস্টার্স করলাম জগন্নাথ থেকে। বাহ, দারুণ। চমৎকার। আসলে পরিবারের কথা আর একটু শুনতে চাই। আপনার তো 2 ভাই ছিলেন এবং আমরা 2 দুই ভাইয়ের ভাই। মধ্যে আপনিই বড় আমি ছিলেন। বড়, জি। সেই হিসেবে দায়িত্ববোধের জায়গাটা বা দায়িত্বের চাপটা কি একটু বেশি ছিল? এটা বড় ছেলে হিসাবে প্রত্যেকটা ফ্যামিলিতে আমাদের বাংলাদেশে যেরকম থাকে, আমারও সেরকমই ছিল, বরঞ্চ আমি বলবো আমার একটু বেশিই ছিল। কারণ বাবা সরকারি চাকরি করতেন, উনি রিটায়ার করে ফেলেন 2002 এর দিকে, যখন আমি অনার্স স্টুডেন্ট। সো এবং বাবার পছন্দ ছিল গ্রামের বাড়ি। আচ্ছা, বাবা ঢাকা থাকতে পছন্দ করতেন না। তো যেহেতু উনি রিটায়ার করে ফেলেছেন, তো ওনার ইচ্ছে ছিল আমরা পুরো পরিবারটাই গ্রামে শিফট করব। গ্রামের বাড়ি বলতে আপনার আমার দাদার বাড়ি? কিশোরগঞ্জ, জি, আমার দাদার কিশোরগঞ্জ বাড়ি। হচ্ছে আপনার দাদা বাড়ি। তো আমরা যেহেতু আসলে ছোট থেকেই ঢাকায়, সো আমাদের তো আসলে একটু কষ্ট হয় যে আমরা কি করে ঢাকা ছেড়ে যাব। তো সেই কারণেই আমি ইভেন আমার যখন অনার্স ফাইনাল রেজাল্টও হয়নি, তখন থেকে আসলে আমার চাকরি জীবনে ঢোকা। আচ্ছা, সো ওইভাবে যদি বলতে হয় তাহলে ঢাকা থাকার জন্যই আসলে চাকরিতে প্রথম জয়েন করি। সো বড় ছেলে হিসেবে ওই দায়িত্বটা আসলে ওইভাবেই চলে আসে, সেখান থেকে এই পর্যন্ত আসছি। বড় ছেলে হিসেবে যতটুকু দায়িত্ব পালন করার করে আসছি। এটা আসলে আমাদের সমাজেরই আসলে একটা চিত্র, যে অনেকেরই পরিবারে দেখা যায় কি অল্প বয়সেই দায়িত্ব নিতে হয়, পরিবারের প্রয়োজনে কন্ট্রিবিউশন করতে হয়, জীবন যুদ্ধে আসলে নামতে হয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর পরিবারের কাছ থেকে আসলে শেখা কি হয়েছে? পরিবার তো আমাদের একটা নৈতিকতা বা মূল্যবোধের একটি জায়গা। হ্যাঁ, বাবা মার বিভিন্ন আদর্শ, বিভিন্ন গুণাবলী সন্তানকেও প্রভাবিত করে, তাই না? আমি যদি বলি, আমার বাবা মার কাছ থেকে আমার সবচেয়ে বড় প্রাপ্তি যেটা, সেটা হচ্ছে মানুষের সাথে মিশতে পারার যে ক্ষমতাটা, এবং মানুষের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা, যেটা আপনি দেখবেন আমার কেরিয়ারও আমি সেটা প্রতিফলন আমি পেয়েছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানুষকে কখনো উপকার করতে না পারলেও ক্ষতি না করা, এটা আমার ফ্যামিলির কাছ থেকে আমি সবচেয়ে বেশি শিখেছি। আমার ফ্যামিলি, আমরা যখন ঢাকায় থাকি, তখন আমি একমাত্র ছেলে যে বলবো আমাদের এই তেজগাঁতে। আমার এখনো যদি আমি বলি, আমার 20 থেকে 25 জন বন্ধু, যারা সবাই স্থানীয়, সবারই বাড়ি আছে। আমি একমাত্র ছিলাম যে আমার কোনো বাড়ি ছিল না। আচ্ছা, তো বাট কেউ কখনো ভাবেনি বা কেউ কখনো ওইভাবে দেখেনি যে আমার জাজ করেনি, বিকজ ওই সম্পর্কটা আমরা আসলে ওইভাবেই বাবা মার কাছ থেকে শিখে তৈরি করতে পারছি। আর বাবা মাকেও, মানে অন্য যারা ছিল তারা কখনো ভাবেনি যে আমরা আসলে ভাড়াটিয়া, ওরাও ভাবতো আমরাও বাড়িয়াল। তো ওই যে সম্পর্কটা, ওই সম্পর্কটার কারণে আসলে ওই জায়গাটায় আমরা যেতে পেরেছি। আর ছোট ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? তার সঙ্গে আপনার বয়সের গ্যাপ? আমার ছোট ভাইয়ের সাথে আমার বয়সের গ্যাপটা একটু বেশি, প্রায় 8-9 বছরের মতো। তো ছোট ভাইয়ের চেয়ে আমি বলবো যে ওর বাবার ভূমিকায় আমি বেশিই ছিলাম, যেটা এখনো আছি। এবং আমি
যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আমি ওভাবেই থাকবো, যেহেতু আমার বাবা মারা গিয়েছেন গত বছর। ছোট ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ঠিক ওরকমই, ভাইয়ের চেয়ে গুরুজন হিসেবে বেশি। আচ্ছা, আসলে কিছু কিছু সম্পর্কই থাকে শ্রদ্ধার, এবং শ্রদ্ধার মধ্যে ভালোবাসা আসলে মিশ্রিত থাকে। বলছিলেন আপনার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, তিনি আসলে কোন সেক্টরে ছিলেন? আমার বাবা ছিলেন পুলিশ ডিপার্টমেন্টে। আচ্ছা, তার মানে বলা যায় যে সেই যে পুলিশের যে একটা কঠোরতা এবং Discipline ডিসিপ্লিন lifestyle, লাইফস্টাইল, সেটার মধ্য দিয়ে বড় হয়েছে। অনেকটা আচ্ছা অনেকটা আচ্ছা, দারুণ। আপনার স্বপ্ন ছুঁয়ে যায় না যে আপনিও বাবার মতো পুলিশ খুব শখ অফিসার ছিল। বা আমি পুলিশে এই জন্য চাকরি একটু করবেন? অবাক হয়ে খুব থেমে শখ গেলাম। ছিল, কিন্তু ওই যে বললাম যখন বাবা রিটায়ার করে ফেলেন তখন আসলে ইমিডিয়েটলি কিছু করার দরকার ছিল। আচ্ছা আচ্ছা, যেহেতু তখন সেলসে ইমিডিয়েটলি কিছু করার দরকার ছিল, তখন আসলে আপনার যেটা আমার সামনে ইনস্ট্যান্ট ছিল সেটার দিকেই আসলে নজর মুভ দিতে করা হয়েছে। হয়েছিল, যার কারণে পরবর্তীতে আসলে আর ওইভাবে যাওয়া হয়নি। বাট আমার ডিফেন্সে যাওয়ার খুব শখ ছিল, আইদার সেটা পুলিশ বলেন বা আর্মি বলেন, বাট করা হয়নি আচ্ছা somehow। আচ্ছা। হয়তো অনেক আপনার স্বপ্নই পরিবার, আসলে- সেই পরিবার থেকে সেই পরম্পরাটা তৈরি হবে, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আপনার স্কুল জীবনে একটু ফিরতে চাই। আমার স্কুল সরকারি বিজ্ঞান কলেজ, যেটা আপনি স্কুল অ্যান্ড কলেজ বোথ, মানে ওখানে আপনি ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করা যায়। বাট আমি ওখানে আসলে এসএসসি পর্যন্তই করে আসছি, যেহেতু আমাদের বাসা তেজগাঁয়ে ছিল আর স্কুলটাও আমাদের তেজগাঁতেই, সো ওখানেই আমাদের স্কুলটা। আমাদের স্কুল জীবনটা অনেক আনন্দের ছিল। আমার মনে পড়ে যে আমাদের স্কুলে 3টা মাঠ ছিল, আচ্ছা, 3টা মাঠ ছিল এবং একটা ছোট পুকুরও ছিল। এখন কিন্তু সেটা নেই, এখন নাই, না, তেজগাঁও আপনি বিজ্ঞান কলেজে নেই। এখন গেলে সেটা পাবেন না। আমাদের প্রথম ঢুকতেই যে মাঠটা ছিল সেখানে আমরা প্যারেড করতাম। আচ্ছা, আমি ওইখানে প্যারেডের লিডার ছিলাম। ওখানে আমাদের ছোটবেলায় তখন কোরআন তেলাওয়াত করানো হতো, সেটাও আমি করাতাম। ক্লাসেও ক্যাপ্টেন ছিলেন? ক্লাসে ক্যাপ্টেন ছিলাম আমি 3 বছর, এবং সেটা সিলেক্টেড না, ইলেক্টেড। বাহ, ক্লাস 7, 8, 9 এই তিনটা ক্লাস ছিলাম ক্লাস ক্যাপ্টেন। বাট ক্লাস 10-এ আর করা হয়নি, যেহেতু এসএসসি চলে আসছে সামনে, একটু পড়াশোনার মনোযোগ দিতে হবে। পড়াশোনায় কখনো খুব ভালো ছিলাম না, অ্যাভারেজ ছিলাম। কিন্তু আপনাকে সবাই খুব পছন্দ করতো, তাই তো? খুব জনপ্রিয় ছিলেন নিশ্চয়ই। ইলেক্টেড বললেন আপনি, ইলেক্টেড ক্যাপ্টেন। বলা যায়, বলা যায়। দারুণ দারুণ, এটা কিন্তু খুব সুন্দর। একটু যদি ক্যাপ্টেন হিসেবে বলছিলেন, সেই স্মৃতির কথা কিছু মনে আছে কিনা? ক্যাপ্টেন হিসেবে তো অনেক স্মৃতি। একটা স্মৃতি ছিল, আমাদের অনেক পাওয়ার ছিল। যদি কোনো স্টুডেন্ট ক্লাসে কথা রুল বলতো? ব্রেক করতো, আচ্ছা। তার নামটা আমরা বোর্ডে লিখে বোর্ডে রাখতে লিখে পারতাম। রাখা যেত, হ্যাঁ। নেক্সট ক্লাসে যখন টিচার আসতেন তখন হয়তো বা টিচার ওকে পানিশমেন্ট দিতেন, সো এই পাওয়ারটা আমাদের খুব ছিল। আরেকটা মজার কেউ জিনিস পালিয়ে ছিল, যেত না? হ্যাঁ, আমাদের স্কুলের পিছন সাইডে একটা ছোট জায়গা করা ছিল, পলায়ন। হ্যাঁ, ওই জায়গা দিয়ে আমরা তখন ওইটা দিয়ে আপনি তেজগাঁ রেল স্টেশনের দিকে বের হতে পারতেন। হ্যাঁ হ্যাঁ, সো ওই জায়গা দিয়ে আমাদের অনেক স্মৃতি আছে, আমরা স্কুল পালাতাম। তো ওই স্কুল পালানোর স্টুডেন্টগুলোরই আবার ওই বোর্ডে আমাদেরকে ক্যাপ্টেন হিসেবে নাম লিখতে হতো। তো সেটা একটা মজার মেমোরি ছিল। আরেকটা মেমোরি ছিল আপনার টিফিন। আমি জানি না এখন সরকারি স্কুলগুলো টিফিন দেয় কিনা, বাট আমাদের সময়ে স্কুল টিফিনটা একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। আপনার বাহ। ক্লাস ক্যাপ্টেনরা সবাই গিয়ে টিচার রুমের পাশে একটা জায়গা ছিল আমাদের, সেখান থেকে টিফিন নিয়ে টিফিনটা এসে নিয়ে সবাই আসতে হতো, হ্যাঁ হ্যাঁ। সবাইকে ডিস্ট্রিবিউট করতো। আর যেহেতু ওই সময়টায় আপনার ক্যাপ্টেন ছিলাম আমরা, সো টিফিন আমাদের জন্য ছিল আনলিমিটেড। বাহ, কারণ আমরা ওখানে যখন যেতাম ওখানেও খেতে পারতাম, ক্লাসে আসলে ক্লাস থেকেও মনে করেন ধরেন আপনার আমরা কাউন্ট করে যেতাম যে আজকে আমাদের 50 জন প্রেজেন্ট, বাট আমরা অনেক সময় একটু বেশি বলতাম যে 52 জন, তার মানে দুটো এক্সট্রা আসতো। সো এক্সট্রা গুলো আবার ক্যাপ্টেনরা নিতে ভাগাভাগি পারতো। করে খেয়ে নিত। তো এই মজাগুলো ছিল আমাদের স্কুলে। অর্থাৎ স্কুল থেকে কি ডিস্ট্রিবিউট করা হতো টিফিন? হ্যাঁ। এই প্রথাটা কিন্তু এখন খুব একটা চলমান নেই বোধহয়। কিছু কিছু স্কুলে আমার মনে হয় এখনো আছে, পাওয়া যায়। বাট ওই সময়টায় গভর্নমেন্ট হ্যাঁ। স্কুলে এটা একটা নিয়ম রীতি ছিল, ছিল, হ্যাঁ, রুল হ্যাঁ। ছিল। এটা খুবই দারুণ। এবং বলছিলেন যে প্যারেড কমান্ডার হিসেবেও ছিলেন। হ্যাঁ, যেহেতু আমাদের স্কুলে মর্নিং এ আপনার প্যারেড হতো, তো ওইখানে আমরা প্যারেড করাতাম, মানে শারীরিক কিছু এক্সারসাইজ ছিল, প্লাস কোরআন তেলাওয়াত ছিল, সেটাও কিছুদিন আমি করিয়েছি। বাহ, দারুণ। পড়াশোনায় কেমন ছিলেন আপনি? খুব ভালো না,
খুব ভালো না, মাঝামাঝি। বিজ্ঞান বিভাগে তো পড়েছেন। যেহেতু বিজ্ঞান কলেজ, সো পুরোটা বিজ্ঞানই ছিল, বাট তারপরে আমি চেঞ্জ করে ফেলেছি, কমার্সে চলে আসছি। এবং আপনার পুরো জীবনই আসলে কমার্সে পার করেছেন। এটা আমি খুব বলবো যে দারুণ। আমি মনে হয় আমাদের স্কুলের ব্যাচের একমাত্র স্টুডেন্ট যে কোনো সাবজেক্টে লেটার পাইনি। আমাদের সময়ে আপনার দুইটা সাবজেক্টে যে ফেল করেছে এসএসসিতে সেও লেটার পেয়েছে, লাইক ধর্ম, ইসলামিক শিক্ষা যেটা, আরেকটা সাবজেক্ট ছিল আমাদের কর্মমুখী শিক্ষা, ফোর্থ সাবজেক্ট। তো এই দুইটা সাবজেক্টে আমাদের অনেক ফ্রেন্ড ছিল যারা এসএসসি পাস করে নাই, কিন্তু এই দুইটা সাবজেক্টে ওদের লেটার ছিল। আমি একমাত্র ছেলে যে আমার ওই দুইটাতে লেটার ছিল না। মাঝে মাঝে আসলে এমনটা হয় আমাদের, হয়তো বা পড়াশোনায় আমরা মানে পূর্ণ মনোযোগটা দিতে পারি না, কিন্তু জীবন যুদ্ধে বা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেখানে আমরা তো লেটার মার্ক সর্বোচ্চ ঢেলে পাওয়াটাই দিই, হয়তো বা তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটা আপনি পেয়েছেন, সেটাই আমরা জানবো। আর স্কুল শেষ করার পরে কলেজ ছিল আপনার তেজগাঁও তেজগাঁও কলেজ, কলেজ। এবং বলা যায় যে রোডের এই পাশ এই থেকে পাশে আর এই ওই পাশ পাশে, জি। আসলেন। কলেজে উঠে আপনি কমার্স নিলেন আবার। হ্যাঁ, কারণ আমার আসলে সায়েন্স, ওই যে বললাম যে আমি স্টুডেন্ট অত ভালো ছিলাম না। খুব বেশি এফোর্ট দিতে হতো না, এমনকি? যেহেতু সায়েন্সে পড়তে হলে একটু পড়তে হয়, একটু সময় বেশি দিতে হয়। আর কমার্সের সাবজেক্টগুলো যেহেতু আপনার একটু কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট বেশি, আর যেহেতু আমার কমিউনিকেশন বা মানুষের সাথে সম্পর্কের বিষয়টা একটু ভালো ছিল, মানুষের সাথে মিশতে পারতাম সহজে, সেই হিসেবে প্ল্যান করলাম যে ঠিক আছে কমার্সেই চলে যাই। আর আমাদের ওই সময়টাই মনে হয় কমার্সের একটা রেভুলেশন টাইপের ব্যাপার চলে আসছে 2000 সাল থেকে, যে কমার্স একটা ভালো একটা সাবজেক্ট হতে পারে। সো যার কারণে কমার্সে চলে আসা। জীবনের লক্ষ্যের কথা বলছিলাম আমরা কিছুক্ষণ আগেও, এটা নিয়ে কথা হচ্ছিল। বাবা মা আসলে কি চাইতেন, যে তারা যে স্বপ্ন দেখতেন বা বলতেন যে এটা হতে হবে, সেখানে কি একটু ভাটা পড়লো? আমি আমার বাবা মার কথা যেটা বলবো, যে আমার বাবা মার প্রথম এবং প্রধান কথা ছিল আগে মাস্টার্স কমপ্লিট করতে হবে। আচ্ছা। আচ্ছা, আগে মাস্টার্স কমপ্লিট করতে হবে, তারপর গভর্নমেন্ট চাকরির জন্য ট্রাই করতে হবে। যেটা আসলে আমাদের গড়পড়তা মধ্যবিত্ত সবাই পরিবারের বলে সবারই থাকে। যেটা স্বপ্ন থাকে। তো যেহেতু বাবা অনেক আর্লি রিটায়ার্ড করে ফেলেন, যার কারণে আসলে আমার ওই স্বপ্নে পূরণের দিকে আসলে যাওয়া হয়নি, যার কারণে বেসরকারি চাকরিতেই চলে আসা। আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন মাধ্যমিকে, তারপর উচ্চ মাধ্যমিকে আবার আপনি কমার্স নিলেন। কেমন লাগছিল আসলে সময়গুলো, সেই ইন্টারমিডিয়েট লাইফের 2 বছর? কলেজ স্বাভাবিকভাবেই একটা স্টুডেন্টের জন্য খুব বড় স্বাধীনতা একটা না? স্টেপ, স্বাধীনতার একটা জায়গা। আপনাকে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে না, এরকম কোনো প্রেশার থাকে না। আপনি এখানে সেখানে যেতে পারেন, আপনার বন্ধু বান্ধবদের এরিয়াটা অনেক বেশি হয়। সো ওই সময়টা ছিল সবচেয়ে মজার সময় আমি বলবো। অন্যান্য যেই সময়গুলো থাকে, স্কুল লাইফটা ডিফারেন্ট, বাট কলেজ লাইফটা হচ্ছে আপনার কাইন্ড অফ পাখা মেলা। আপনি নিয়ম শৃঙ্খলা কম। হ্যাঁ, আপনি শৃঙ্খলার ভিতরে থাকেন না, আপনি একটা গণ্ডির বাইরে চলে যান। তো ওই সময়টা আসলে অনেক আনন্দদায়ক ছিল। আমরা তেজগাঁয়ে যখন ভর্তি হই, আমাদের তেজগাঁ কলেজের সামনে একটা পার্ক ছিল, যেটা এখন আসলে পার্ক নেই। আমাদের অনেক সময় কেটেছে সেই পার্কে। আমরা কলেজ লাইফে যখন ছিলাম, তখন সেখান থেকে আপনি চন্দ্রিমা বলেন, সংসদ ভবন বলেন, সেই জায়গাগুলোতে ঘুরে বেড়াতাম। অনেক মজার সময় ছিল। তেজগাঁও কলেজ বাংলাদেশের অন্যতম, ঢাকার অন্যতম কলেজগুলোর মধ্যে একটা। তখনকার সময় তেজগাঁও কলেজ কেমন ছিল? এখন আমরা যেমন দেখি যে পড়াশোনার থেকে মনে হয় রাজনৈতিকভাবে রাজনীতিটাই সক্রিয়তা বেশি বেশি ছিল। ছিল। আমাদের সময়টাও তাই ছিল। আচ্ছা, আচ্ছা। যেহেতু কলেজটা একটা এরিয়ার ভিতরে, লাইক আপনার রাজাবাজার যে এরিয়াটা বলে, সেই কেন্দ্রিক ছিল। তো ওই সময়টায় তো আসলে আমি 97 থেকে 99 সময়টা, তো তখন রাজনীতিটা অনেক বেশি ছিল। আচ্ছা, কিন্তু আমরা আসলে সেটা থেকে একটু দূরেই ছিলাম, আচ্ছা। যেহেতু বাবা মায়ের রেস্ট্রিকশন ছিল, আর পড়াশোনা করে বের হয়ে চলে আসতে হবে। সো ওই দিকে আসলে কখনো যাওয়া হয়নি। দারুণ। একদমই সায়েন্স থেকে কমার্সে যেহেতু গেলেন, অনেক অঙ্ক, অনেক হিসাব নিকাশ মেলানো, কেমন লাগছিল? আর যেহেতু সময়টা খুব কম, মাত্র 2 বছর। হ্যাঁ, হিসাব মিলানোটা একটু ডিফিকাল্ট। আমাদের অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা ছিল, সেটা আসলে কখনোই আমি মনে হয় ভালো মিলাতে পারিনি। সেই চূড়ান্ত হিসাব। হ্যাঁ, চূড়ান্ত হিসাব চূড়ান্ত যেটা, হিসাব। চূড়ান্ত হিসাব ছিল, জাবেদা বলে একটা হ্যাঁ, বিষয় হ্যাঁ, ছিল। হ্যাঁ। খতিয়ান। তো হ্যাঁ, খতিয়ান ছিল। তো এগুলো আসলে আমি কখনোই খুব ভালো পারিনি, কিন্তু অঙ্ক ছাড়া যে সাবজেক্টগুলো ছিল, আই ওয়াজ ভেরি গুড অ্যাট দ্যাট। বাহ। সো ওই জায়গাগুলোতে আমার খুব ভালো একটা
দক্ষতা ছিল। মানে যেখানে আপনার থিওরিটিক্যাল বিষয়গুলো থাকে, লেখা বা পড়ার বা বলার, সেই জায়গাগুলোতে আমি একটু ভালো করতে পারতাম, বাট যোগ বিয়োগ এগুলোতে একটু কম। অঙ্ক মিলানোতে হ্যাঁ, একটু একটু সমস্যা খারাপই ছিল 2 বছর। আসলে এটা হয়তো বা এই কারণে যে আমার আগ্রহটাই কম ছিল। কারণ আপনি যদি কোনো কিছুতে এফোর্ট দেন তাহলে অবশ্যই আপনার সেটাতে আপনার সাকসেস আসবে। নিঃসন্দেহে। বাট আপনি যদি এফোর্ট না দেন, আপনার যদি ইন্টারেস্ট গ্রো না করে সেই বিষয়টায়, তাহলে কিন্তু আপনি সেটা কখনোই ভালো করতে পারবেন না। সফলতা আসে না। So, এটা সব ক্ষেত্রেই আমি মনে করি। তো আমার এফোর্টটা আসলে কখনো অঙ্কের প্রতি ছিল না, জীবনের যোগ বিয়োগের প্রতি ছিল না। বাহ, দারুণ করে বললেন, খুব দারুণ কিছু অর্জন আছে আপনার। 2 বছর পড়াশোনার পরে আপনি জগন্নাথে ভর্তি হলেন। তখনকার সময়ে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ ছিল, যেটা এখন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ কেন বাছাই করা? আসলে তখন আমাদের যে ইন্টারমিডিয়েট পাশ করার পর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমি আসলে চান্স পাইনি। আচ্ছা আচ্ছা। তারপর একটা সরকারি কলেজে পড়তে হবে, যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলে। বেসরকারিতে আমাদের সময় বেসরকারি ইউনিভার্সিটির আমি বলবো সংখ্যাও কম স্টার্টিংটা ছিল। হ্যাঁ হ্যাঁ। তখন সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি ছিল। আমারও শখ ছিল প্রাইভেটে পড়ার, কিন্তু যেহেতু ফিনান্সিয়ালি স্ট্রং ছিল না ফ্যামিলি, যার কারণে আসলে প্রাইভেটে আমি পড়তে পারিনি। তো যার কারণে এই সরকারিটা চুজ করা। আর সরকারির মধ্যে জগন্নাথ ছিল তখন অন্যতম, যার কারণে জগন্নাথকে বেছে নেওয়া। আচ্ছা আচ্ছা, অনেক দূর ছিল তো সেই হ্যাঁ। তেজকুড়িপাড়া বা তেজগাঁ থেকে পুরনো ঢাকার একদম বাসে শেষ করে যেতে প্রান্তে। হতো, বাসে করে গুলিস্তান যেতাম আমরা, তারপর সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে যেতাম। ঘোড়ার গাড়িতে যেতেন? হ্যাঁ। বাহ। এখনো মনে হয় ঘোড়ার এখনো গাড়িটা আছে, আছে, কিন্তু but সেই- নিয়মিত হ্যাঁ, যাতায়াতের হিসেবে আমরা আর ব্যবহার করি ব্যবহার না। করি। এখন আসলে ঘোড়ার গাড়ি দেখলে আমরা অবাকই হই। কিন্তু তখনকার সময়ে জগন্নাথের স্বাভাবিক স্টুডেন্টরা ছিল। ঘোড়ার গাড়িটাকে ওদের রেগুলার বাহন হিসেবে ইউজ করতো। আচ্ছা আচ্ছা। চমৎকার। সে অনার্স লাইফ কেমন ছিল? চমৎকার। বুড়িগঙ্গার পাশে বিশ্ববিদ্যালয়, মানে এখন বিশ্ববিদ্যালয় তখন কলেজ, বাট আমরা তখন বিশ্ববিদ্যালয় হিসেবেই মনে করতাম, কারণ তখনকার অনেক আন্দোলন আমরা অংশগ্রহণ করেছিলাম, যেটা আসলে বিশ্ববিদ্যালয়ে করার জন্য। আমরা হয়তোবা সেটা পাইনি, বাট এখনকার জেনারেশন সেটা পাচ্ছে। তো সেটা অনেক মজার একটা মানে সময় ছিল। আমরা ক্লাস করতে যেতাম, ক্লাস করতে যে বুড়িগঙ্গাতে নৌকা নিয়ে ঘুরতে যাওয়া, নদীর ওপারে কেরানীগঞ্জ ঘুরতে যাওয়া, তখন এত ক্রাউড ছিল না। বুড়িগঙ্গা কি তখন এখনকার মতো ছিল নাকি স্বচ্ছ আরো সুন্দর ছিল? আরো একটু স্বচ্ছ ছিল আমি বলবো। আচ্ছা, আচ্ছা। কারণ সময়ের যেহেতু অলমোস্ট 24 ইয়ার্স চলতেছে, 5 ইয়ার্স চলে গেছে, তো তার আগে একটু বেটার ছিল আমি বলবো। আচ্ছা আচ্ছা। এখনকার যে কালো পানি, সেই কালো পানিটা কালো ছিল না, কিছুটা ভালো ছিল। তখন নদী পার হতে কত টাকা লাগতো? তখন আমার যেটা মনে হয় 2 টাকা বা 3 টাকা আচ্ছা, আপনি 2 টাকার সময় ওরকমই পেয়েছেন। ছিল। বাহ, দারুণ। ম্যানেজমেন্টে না অ্যাকাউন্টিং? ম্যানেজমেন্টে ছিল। ম্যানেজমেন্টে পড়াশোনা করা ম্যানেজমেন্টে হয়েছে। ছিল। 4 বছরের কোর্স ছিল হয়তো। আমাদের জগন্নাথে তখন এটা 4 বছর না, আমাদের অনার্সটা ছিল 3 বছর। আচ্ছা 3 বছর, দেন মাস্টার্স হলো আপনার 1 বছর। আচ্ছা। সেশন জ্যাম ছিল কোনো? কিছুটা তো ছিলই, যেহেতু সরকারি কলেজ, বাট আমাদের খুব বেশি ছিল না, 1-1.5 বছরের মতো ছিল। আমরা 99-2000 সেশনে আমাদের বের হওয়ার কথা ছিল 2003-এ, কিন্তু আমরা বের হই 2004-এর শেষের দিকে। আচ্ছা আচ্ছা। সাধারণত অনার্স পড়ার সময় বা মাস্টার্স করার সময় আমাদের মাথায় আসলে একটা পরিকল্পনা কাজ করে যে কি করব বা কোন সেক্টরে কাজ করব। তখন কি ভাবছিলেন আসলে? যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ড ছিলাম, স্বভাবতই চলে আসে যে নিজে ব্যবসা করব। ব্যবসা করব। যেহেতু কমার্সে পড়াশোনা করছি, ব্যবসার একটা আগ্রহ ছিল, কিন্তু সেই আগ্রহটা আসলে সেইভাবে হয়নি। তারপর তো চলে আসে কর্পোরেটে, বাট শখ ছিল বিজনেস করার। আচ্ছা, এবং নিজে প্রথম কাজ করা শুরু করেন তো অনার্স লাইফ থেকে বলছিলেন? আমি প্রফেশনালি চাকরি শুরু করি 2004-এর 1 জুন থেকে, বাট স্টুডেন্ট লাইফ থাকা অবস্থায় আমি আরো কিছু কাজ করেছি, যেটাকে বলে মানুষ পার্ট টাইম। আপনি এখন যেমন বাণিজ্য মেলা দেখছেন, সেই বাণিজ্য মেলাতেও কাজ করেছিলাম, সেলস এক্সিকিউটিভ হিসেবে। সেলসে কাজ করেছিলাম। তারপর বনানীতে একটা শোরুম ছিল, সেখানে কাজ করেছিলাম। সেখানে প্রায় 11 মাস কাজ করি। ওটার কাজ করার উদ্দেশ্যটা ছিল আসলে মোবাইল ফোন নেয়া, কারণ আমাদের সময়ে তখন মোবাইল ফোনটা একদম স্টার্টিং। আমার মনে আছে আমি প্রথম মোবাইল ফোন নেই, সেটাও প্রায় ভোর রাত
থেকে লাইনে দাঁড়িয়ে থেকে মোবাইলটা নিতে হয়েছিল। আচ্ছা, কোন কেন? কোম্পানির ছিল কারণ আসলে? তখন আপনার মোবাইল ফোনটা নিতে হলে ওরকম করেই নিতে হতো, হ্যাঁ, এখনকার তখন মতো না। প্রচুর সময় অনেক আগে থেকে গ্রামীণ প্রি ফোনের একটা বুকিং সিম করা থাকতো। নিয়েছিলাম, আমার মনে পড়ে ফিলিপস একটা মোবাইল সেট ছিল যেটাতে 7টা রিংটোন ছিল অনলি। তো সেটা তখনকার সময় আমি 10,000 টাকা দিয়ে নিয়েছিলাম এবং ভোর রাত থেকে র্যাংস ভবনের নিচে লাইনে দাঁড়িয়ে থেকে সেই ফোনটা নেয়া। বাহ, তো সেটা 2000 সালের দিকে। এবং আমার মনে আছে আমি যখন জগন্নাথে যাই ক্লাস করতে, তখন বন্ধুদেরকে বলতাম তোরা মিস কল দিবি শুধু, কারণ ওই পুরো বাসের মধ্যে আমার কাছেই শুধু ফোনটা বাজতো। আচ্ছা। তো সেই সময়টা আসলে একটু ডিফারেন্ট ছিল। এবং ওই ফোন নেওয়ার জন্য তখন ওই স্টুডেন্ট লাইফে পার্ট টাইম অনেকগুলো জব করা হয়। পরিবারের দায়িত্ব নেওয়ার বিষয়টাও তো বোধহয় তখন শুরু হয়ে গিয়েছিল, তাই না? ঠিক তখন শুরু হয়নি, পরিবারের দায়িত্বটা আসলে শুরু হয় 2004 থেকে, যেটা বললাম যে 2-এ আব্বা 2-3-এ রিটায়ার করেন, তখন থেকে আসলে বড় ছেলে হিসাবে আসলে দায়িত্বটা চলে আসে। আর তখন থেকে আসলে জবে ঢুকে পড়া। তখন আপনার অনার্স কমপ্লিট হয়নি? অনার্স আমি পরীক্ষা দিয়ে, আমার পরীক্ষা হয়ে গিয়েছে, বাট আচ্ছা, আমি আচ্ছা। রেজাল্ট Result এখনো তখনো পর্যন্ত পাবলিশ হয়নি। হ্যাঁ, অ্যাপিয়ার মানে- হিসেবে আমি অ্যাপ্লিকেশন শুরু করি জব। আচ্ছা আচ্ছা। প্রথম চাকরি কোথায় ছিল? প্রথম চাকরি ছিল বাংলাদেশ এডিবল ওয়েল, যেটা আপনি রূপচাঁদা সয়াবিন বলে, হ্যাঁ, হ্যাঁ, সেটাতে আমি সেলসে ছিলাম 1 বছর 11 দিন। আচ্ছা আচ্ছা। ওটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট আমি বলবো, কারণ যারা সেলসে কাজ করতে চায় তাদের সবারই উচিত কনজিউমার প্রোডাক্ট থেকে শুরু করা। আচ্ছা। কারণ তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সেলসটা কি। কারণ আমি যখন এডিবল ওয়েল, সেটাও ওটা সিঙ্গাপুরের একটা কোম্পানি ছিল তখন, বাট এখন মনে হয় ইন্ডিয়ান একটা কোম্পানি নিয়ে নিয়েছে। তো ওইটার 3টা এরিয়া আমি দেখতাম। প্রতিদিন 5 থেকে 7 কিলোমিটার আমাকে হাঁটতে হতো, প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে আমাকে অর্ডার কাটতে হতো, তারপর সেখানে ডেলিভারি করতে হতো। তো সেই শিক্ষাটা আসলে এমন একটা শিক্ষা যে আপনি শারীরিক পরিশ্রমটাও আপনি করবেন, আপনি 12 রকমের মানুষ, 12 জনের সাথে আপনি মিশবেন, ওদের সাথে আপনি কাজ করবেন, কাজ করে আপনি সন্ধ্যার সময় আবার অফিসে এসে রিপোর্ট করবেন, অফিসে আবার টার্গেটটা ফিল আপ করতে টার্গেটটা হবে। ফিল আপ করবেন। তো ওইটা ছিল একটা কঠিন, ভীষণ চাপের। হ্যাঁ, কঠিন একটা চাপের বিষয়। এবং ওই চাপটা আমি মনে হয় নিতে পেরেছি বলেই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। একটা ক্যারিয়ার তৈরি হয়েছে Right. সুন্দর। অনেকে তো আসলে সেলসে কাজ করছে, এবং আপনি যেমনটি বলছিলেন যে আপনি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বিক্রি করতেন, যেহেতু সেলসম্যান হিসেবে যে কাজগুলো আসলে আপনার দায়িত্বে ছিল আর কি। অনেকের জন্যই তো আসলে সেলসে কাজ করাটা বর্তমান সময়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। অনেক বেশি। হ্যাঁ, আসলে তো যারা আসলে সেলসে কাজ করছে তাদের সমস্যাটা আসলে কোথায়, কোন বিষয়ে আসলে তারা হ্যান্ডেল করতে পারে মানে না? বাজার যেহেতু এখন অনেক বেশি কম্পিটিটিভ। এটা হচ্ছে আমি বলবো মেন্টালিটি। সেলসের চাকরি আসলে সবার জন্য না। আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি সেলস চুজ করবেন কিনা। এখন যেটা হয়, অনেক মানুষ যখন চাকরির প্রয়োজন হয়, আপনি দেখবেন সেলসের চাকরিটা বাজারে সবচেয়ে বেশি। আপনি চাকরির যে ওয়েবসাইটগুলো আছে সেখানে আপনি যদি ক্যাটাগরি ওয়াইজ জব সার্চ করেন, সবচেয়ে বেশি চাকরি অ্যাভেলেবল সেলসে। কেন? কারণ এখানে মানুষ লাগেও বেশি, মানুষ চাকরি ছেড়ে চলে যায়ও বেশি। কারণ যার কোনো কিছুই করার থাকে না, সে প্রথমেই সেলসে জয়েন করে। কারণ এবং এই এটা প্রেসারটা মনে হয় সবাই নিতে পারে না। আর সেলসে যখন জয়েন করে, ইট ইজ ইজি টু গেট এ সেলস জব, বাট ভেরি ডিফিকাল্ট টু কন্টিনিউ। রাইট। কারণ আপনি Target fill up টার্গেটটা ফিল আপ করতে হয়। আপনি টার্গেট ফিল আপ করতে না পারলে আপনি যখন আপসেট হয়ে যাবেন তখন আপনি মুভ করবেন না, আপনি জবটা ছেড়ে দিবেন। এই জন্য দেখবেন সেলসে সবচেয়ে বেশি ওপেনিং থাকে আমাদের দেশে। আবার সেলসই একটা পজিশন, যেই পজিশনে আপনি যদি কাজ করে অভ্যস্ত হয়ে কন্টিনিউ করতে পারেন, আপনার গ্রোথটা অনেক কুইক হবে, যেটা আসলে যেটা আপনি অন্য কোনো করেছেন। ডিপার্টমেন্টে আপনি পাবেন না। আপনি সেই সেলস থেকে শুরু করেছেন, কিছুক্ষণ আগে বলছিলেন যে শুরুতে জানতে হবে সেলসটা আসলে কি। আপনাকে যদি এখন জানতে চাই, এখন তো আপনি এমডি, আপনার মতে সেলস বিষয়টা আসলে কি, আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? আমি বলবো সেলসটা ভেরি সিম্পল। আপনাকে মাথায় রাখতে হবে যে আমি সেলস করব, এবং আপনাকে মানুষের কাছে যেতে হবে। সেলসটা হচ্ছে এমন যে আপনি 10টা কাস্টমারের কাছে যদি আপনি নক করেন, অবভিয়াসলি আপনি একটা কাস্টমার পাবেনই। আচ্ছা। এখন আপনি 10টা কাস্টমার কন্টিনিউ নক করে যাওয়াটা আপনার মেন্টালি ডিসিশন নিতে হবে যে আপনি করবেন কিনা।
মানুষ যেটা করে শুরুতেই হাল ছেড়ে দেয় যে না আমার হচ্ছে না, আমি পারবো না, আমি বিজনেসটার জন্য গেলাম কিন্তু আমার বিজনেসটা আসছে না। আপনার হাল ছেড়ে দেওয়া চলবে না, আপনাকে কন্টিনিউ পার্সু করতে হবে সেলসের প্রতি। আপনি যখন পার্সু করবেন তখন আপনি অবভিয়াসলি একটা না একটা জায়গা থেকে সেলস পাবেন। আর আরেকটা জিনিস যেটা বললাম যে আপনাকে মানুষের সাথে মিশতে পারার ক্ষমতাটা রাখতে হবে। আপনাকে মানুষকে বুঝতে হবে যে আসলে সেলসটা কি। আপনার প্রোডাক্ট সবাই বিক্রি করে, আপনি একই ধরনের প্রোডাক্ট বিভিন্ন অর্গানাইজেশন সেল করছে, কিন্তু দেখবেন কিছু কোম্পানি সেলস একটু বেশি আগানো, কারণ সে ওই রিলেশনটা কাস্টমারের সাথে তৈরি করে নিয়েছে। সো আপনার কাস্টমার রিলেশনশিপটা আপনাকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে কাস্টমার আপনার উপর কনফিডেন্ট থাকে। আমি আরেকজন গেলাম, 3 জন গেলাম, কিন্তু কাস্টমার যাতে আমাকে পছন্দ করে। এখন আমাকে পছন্দ কেন করবে, সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে। রাইট। একটু কি এক্সট্রোভার্ট হলে খুব ভালো হয় বোধহয়, যারা খুব কথা বলতে পারে। অনেকে বলতে পারে অবশ্যই, যে সে কারণ খুব আপনি ভালো ক্যানভাস করতে পারে। মানুষের সাথে মিশতে পারার তো এটা একটা বড় গুণ। যে আপনি কথা বলতে পারতেছেন। আপনি যখন চুপ করে থাকবেন তখন তো আপনার ডিসকাশনটা আর আগাচ্ছে না। সো কথা বলাটা অবশ্যই সেলসের জন্য একটা বড় বিষয়, আপনাকে কথা বলতেই হবে। যারা নতুন কাজ করছে সেলসে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো আগে ডিসিশন নেন যে আপনি সেলসেই কাজ করবেন কিনা। আর যদি সেলসে কাজ করার ডিসিশন নিয়ে থাকেন তাহলে আপনার লজ্জা, আপনার আত্মসম্মানবোধ এগুলোকে একটু শুরুর দিকে দূরে রাখবেন। শুরুতেই আপনি ওই জিনিসগুলোকে প্রায়োরিটি দিবেন না। শুরুতে আপনার ফোকাস পয়েন্ট থাকবে আই নিড টু গেট দ্য জব ডান প্রপারলি। সো মানে আপনাকে ওটার পিছনে মুভ করতে হবে। আপনাকে ভাবলে হবে না যে আমি শুরুতেই সব পেয়ে যাব। মানে ডেডিকেশনটা রাখতে হবে এবং Dedication-টা, ডিটারমিনেশনটা অনেক রাখতে হবে determination, যে right. আমি এখানে এই ট্র্যাকে থাকবো, track-এ এই থাকবো। ট্র্যাকে সফলতা আমি না sales আসা করবো। পর্যন্ত সেলস করব। 1 বছর 11 মাস ছিলেন কি? জি, এরপরে 1 বছর 11 দিন। 11 দিন, 1 বছর 11 দিনের পরে কোথায় জয়েন করলেন? তারপর আমি জয়েন করি প্যাকজার বাংলাদেশে। আচ্ছা। এটা একটা আমেরিকান গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানি। আচ্ছা। এটাতে আমি জয়েন করি 2005 এর 1 জুন। বাহ। সেখানে প্রায় ছিলাম 7 বছরের মতো। তাহলে মনে হয় অনেক দিন। প্যাকজার আমি আই ওয়াজ সেকেন্ড সেলস পারসন। আমাদের প্রথম একজন ছিল, তারপরে আমি সেকেন্ড পারসন হিসেবে জয়েন করি। সেটা 2005-এ। যখন আমরা জয়েন করি তখন আমার মনে আছে আমাদের বিজনেস ছিল অলমোস্ট $3.5 মিলিয়ন মতো। আচ্ছা। যখন আমি ছেড়ে আসি তখন প্রায় $50 মিলিয়ন। 3.5 থেকে 50 $50 মিলিয়ন। চমৎকার। তো অর্থাৎ অনেক বেশি। অনেক বেশি। দারুণ একটা কন্ট্রিবিউশন ছিল আপনার অনেক নিশ্চয়ই। প্যাকজার হচ্ছে বাংলাদেশে আমি বলবো পায়োনিয়ার অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রির জন্য। বাংলাদেশের ওরা লিডার। এখন যেটা আসলে এভারি ডেনিসন নামে মানুষ চেনে, আচ্ছা। বিকজ প্যাকজার ওয়াজ সোল্ড ইন 2007, যেটা এভারি ডেনিসন কিনে নেয় আচ্ছা। তখন। কি ধরনের প্রোডাক্ট আসলে তারা এটা প্রোডিউস হচ্ছে করে? গার্মেন্টস অ্যাক্সেসরিজ। আপনি গার্মেন্টসের ট্রিমস বলি আমরা। আপনি ধরেন একটা প্রোডাক্ট, একটা শার্টে প্রাইস ট্যাগ থাকে, একটা শার্টে আচ্ছা, লেবেল থাকে, একটা শার্টে আপনার ওয়াশিং ইনস্ট্রাকশন থাকে। নট অনলি শার্টে, যে কোনো গার্মেন্টস প্রোডাক্টের Product-এ। ক্ষেত্রে। তো প্যাকজার হচ্ছে সেই লেবেলগুলো আপনারা তৈরি লেবেলগুলো, করতেন। রাইট, লেবেলগুলো তৈরি আচ্ছা। করতাম। আচ্ছা। তার মানে আমার তো- মনে আছে যখন আমরা জয়েন করি তখন আসলে অনেকের কোশ্চেন ছিল আসলে লেবেল বিক্রি করে কি স্যালারি দেওয়া সম্ভব। সেটা আমিও এটাই জানতে আমি চাইবো। ভাবছিলাম আসলে। হ্যাঁ, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে সেটা 2011-এ আমি ছাড়ি, তখন $50 মিলিয়ন বিজনেস। এগুলো বিক্রি করে কি আসলে প্রোডিউস করে কি বেতন দেওয়া সম্ভব কিনা? হ্যাঁ, হ্যাঁ, আসলে আমরা- বাস্তবতাটা আসলে কি? বাস্তবতাটা হচ্ছে এটা বাংলাদেশে অলমোস্ট $1 বিলিয়ন বিজনেস সেগমেন্ট এখন, যেটা 20 বছর আগে অত ছিল না, বাট এখন $1 বিলিয়ন। সো আপনি বুঝতেই পারছেন যে এটা কত কারণ যেহেতু বড় আমরা একটা- অনেক পরিমাণে পোশাক এক্সপোর্ট করে থাকি। এক্স্যাক্টলি, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের একটা নাম্বার আমরা টার্নওভার হচ্ছে গার্মেন্টস এক্সপোর্ট থেকে আসে। আর যেহেতু এটা লেবেলটা গার্মেন্টস এর সাথে রিলেটেড, সো এটা একটা বড় ব্যবহার সেক্টর। করতে হবেই। করতে হবে। একটা পোশাকের লেভেল দেওয়ার ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো বা মানদণ্ডটা আসলে কি? কেন এটা এত ভ্যালু অ্যাড করছে? এটা হচ্ছে ব্র্যান্ডিং। আপনি যে কোনো ব্র্যান্ড যখন একটা প্রোডাক্ট সেল করে, সে কি চায় তার প্রোডাক্টটা যাতে সে পরিচিতিটা যাতে মানুষের কাছে তুলে ধরতে পারে। সো যখন সেই পরিচিতিটা তারা তুলে ধরে,
তো ওই ব্র্যান্ডিং এর যতগুলো আইটেম ওরা ইউজ করে ওগুলোকে ওরা চায় যতটা অ্যাট্রাকটিভ করা যায়, সো লেবেলগুলো আসলে সেই ভূমিকাটাই পালন করে। এবং আমরা সাধারণ ক্রেতা যারা আছে তারাও ওই ড্রেস কেনার সময় আগে দেখে নেই লেভেলে আসলে কোন ব্র্যান্ডের নাম Exactly. থাকে, কতটা সুন্দর লেভেল হয়ে এখন থাকে। এখন মানুষ যেভাবে ব্র্যান্ডটা চেনে, আমি বলবো যে 25 বছর আগে আসলে ব্র্যান্ডিংটা ওরকম ছিল না। আমরা যখন জয়েন করি তখন আসলে গার্মেন্টস জিনিসটাই ছিল একটু নাক সিটকানোর মতো, মানুষ গার্মেন্টসটাকে আসলে অত ভালো কিছু মনে করতো না। কিন্তু আমি বলবো বাংলাদেশের ব্যাকবোনটাকে স্ট্রং করার জন্য গার্মেন্টস ওয়াজ দ্য মানে নিঃসন্দেহে। ফাইনেস্ট সেক্টর। এবং স্টিল নাও আসলে Exactly, আপনারা করে exactly. যাচ্ছেন। কিন্তু আমি একটু জানতে চাই যে এডিবল অয়েল থেকে আপনি গার্মেন্টসে চলে আসলেন, একদমই ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করা, এবং সেখানে 7 বছর ছিলেন। কেমন ছিল আসলে এই যে আপনার শিফটিংটা? ওটা আমার একটা লার্নিং পয়েন্ট ছিল। আমার এই জীবনের যতটুকু অর্জন বা আমি যেখানে এসেছি, আমি বলবো প্যাকজার ছিল কাইন্ড অফ এ স্কুল ফর মি। বাহ, আচ্ছা, আর আমাদের ইন্ডাস্ট্রির জন্য, আমাদের এই লেবেল ইন্ডাস্ট্রির জন্য, সবার জন্য আমি বলবো স্কুল। আমি যদি বলি আমার হাতে খড়ি যার হাতে ছিল, আমার বস যিনি এখনো আছেন আমার প্রিভিয়াস অর্গানাইজেশনে, ইমতিয়াজ কামিজ, উনি শ্রীলঙ্কার একজন ভদ্রলোক। আচ্ছা, আচ্ছা। ওনার হাতেই আমাদের কাজ শেখা। তো সেখান থেকে আমরা তখন যারা যারা ছিলাম তারাই এখন এই লেবেল এবং অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রির অলমোস্ট প্রত্যেকটা সেক্টরের টপ লিডিং পজিশনে আছে। তো আমি বলবো যে সেটা যদি ভালো জায়গা না হতো তাহলে আমরা আসলে এই জায়গাগুলোতে আসতে পারতাম না। সো প্যাকজার ওয়াজ এ স্কুল ফর আস, আমি বলবো। বাহ। এবং সেখানে আপনার একটা দীর্ঘদিনের জার্নি, এবং নিশ্চয়ই আপনার পজিশনও চেঞ্জ হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। হ্যাঁ, কোন পজিশনে ছিলেন যখন আপনি ছাড়লেন? আমি যখন জয়েন করি তখন আমি সেলস অফিসার হিসেবে জয়েন করি, আর আমি যখন ছেড়ে দিই তখন এরিয়া সেলস ম্যানেজার হিসেবে আমি জবটা ছাড়ি। এই 7 বছরে আমার প্রায় 3-4টা প্রমোশন ছিল তখন। আচ্ছা, এরিয়া সেলস ম্যানেজার হিসেবে আপনি কয়টা এরিয়া কভার করতেন? আমাদের আসলে তখন গাজীপুরটা আমরা দেখতাম, গাজীপুরটা একটা স্পেশাল এরিয়া, যেহেতু সবচেয়ে বেশি produce করা হয় হয়তোবা। গার্মেন্টসটা আসলে আমরা ভাগ করি, গাজীপুর একটা এরিয়া, সাভার একটা এরিয়া, নারায়ণগঞ্জ একটা এরিয়া, আপনি গাজীপুরের পরে ভালুকা ময়মনসিংহ পর্যন্ত একটা এরিয়া। আচ্ছা, তো আচ্ছা। 4টা সেগমেন্ট ঢাকাতে বলা যায়, আর চিটাগাং একটা স্পেশাল ডিভিশন। তো আমি গাজীপুরটা দেখতাম। বাহ, এটা অন্যতম গুরুত্বপূর্ণ এরিয়া ছিল। এবং তখনকার সময়ে আমি মোটরসাইকেল ইউজ করতাম অফিস থেকে দেয়া। আমার মনে আছে এখন অনেক রাস্তা যেগুলো আমরা দেখি কত সুন্দর রাস্তা, সেই সময়গুলোতে ছিল সব ইটের রাস্তা, মাটির রাস্তা, এরকম ছিল। বাহ। এবং একজন সেলসম্যানের আসলে জীবনটা বেশ চ্যালেঞ্জিং, এবং প্রতিনিয়ত মাথায় টার্গেট থাকে, নিজেকে প্রমাণ করার একটা বিষয় থাকে, তাই না? জি, এই 7 বছরের জার্নিতে আসলে আপনার জীবনের অর্জনটা কি ছিল তখন? এই 7 বছরের জার্নিতে অর্জনটা ছিল যে 3-4টা যে প্রমোশন আমি পেয়েছি, সেটাই ছিল আমার সবচেয়ে বড় অর্জন। আমি অ্যাজ এ সেলস পারসন, আমার মনে আছে ঝড় বৃষ্টি কোনোটাই আমি থামতাম না। আমি যখন বৃষ্টিতে ভিজে যখন অফিসে, তখন আমার অফিস ছিল ইপিজেডে আমাদের প্যাকজারের 2টা ফ্লোর ছিল, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরটা ছিল অফিস। তো এমনও সময় গিয়েছে যখন আমি বৃষ্টিতে ভিজে পুরো শরীর আমার ভেজা, আমি যখন অফিসে ঢুকতাম সেই ভেজা জুতাটায় আওয়াজ হতো। তো সেই আওয়াজ শুনে অনেকে বিরক্তি নিয়ে তাকাতো যে তুমি ফ্লোরটা নোংরা করে দিলে, কিন্তু আমার যে বস ছিলেন সে সবসময় অ্যাপ্রিসিয়েট করতো। সে সবসময় এই জিনিসটাকে এনকারেজ করতো যে না, তুমি হার্ড ওয়ার্ক করতেছো, সেটারই প্রমাণ। সেটাই কোম্পানির জন্য আসলে প্রয়োজন। তো উনি আমাদেরকে যেটা শেখাতো যে এই হার্ড ওয়ার্কটার সাথে একটু স্মার্ট ওয়ার্ক করে একটা সেলস পারসন তার সাকসেসফুল জার্নিটা কমপ্লিট করতে পারে যে কোনো ক্ষেত্রে। চমৎকার বললেন যে স্মার্টনেসটাই আসলে দরকার, কারণ যেদিন অনেকে হয়তো খুবই পরিশ্রম করছে কিন্তু মাথাটা সে খাটাচ্ছে না, দুটো জিনিসই বুদ্ধিমত্তার লাগবে। ব্যবহারটা আসলে সেখানে নেই, সেক্ষেত্রে পরিশ্রম হয়তো বা খুব দ্রুত সফলতার আপনি মুখটা দেখে না। একটা দিয়ে হবে না, আপনি শুধু খেটে যাবেন গাধার মতো, তাহলে হবে না। দুইটারই সমন্বয় আসলে দুইটারই ভালো সমন্বয় একটা লাগবে। কিছু আপনাকে আসে। কাজও করতে হবে এবং স্মার্টনেসের সাথে সেই কাজটাকে কিভাবে আপনি কুইকলি টার্ন অ্যারাউন্ড করতে পারেন, আপনি শর্ট পিরিয়ডে একটা ভালো কিছু দিতে পারেন, সেটা চিন্তা করতে হবে। সেটা ইম্পর্টেন্ট। তারপরে কোথায় সুইচ করলেন প্যাকজার থেকে? প্যাকজার থেকে চলে আসলাম আরপেকে। এখানে কি অপরচুনিটি একটু বেশি ছিল?
ওই যে বললাম, যিনি আমাকে, যার হাতে আমার হাতে খড়ি ছিল, ইমতিয়াজ কাবির সাহেব, উনি তখন আরপেকে জয়েন করেন। ও আচ্ছা, আচ্ছা, এটা মানে একটা কারণ। মেন্টরও গেল, আপনিও উনি মেন্টরের যখন সাথে। জয়েন করেন তখন উনি জয়েন করে আমাকে ডাকেন। আর স্বাভাবিকভাবে ওনার ডাক আসলে ফেরানো কঠিন, তো আমিও চলে যাই। বাহ। তো সেটা 2012তে ওখানে জয়েন করি। 2012 থেকে 2021 পর্যন্ত ছিলাম, প্রায় অলমোস্ট 10 বছরের মতো। আরো বড় একটা সময় আরো ছিল। বড় একটা সময়। আরপেক আসলে কি ধরনের প্রতিষ্ঠান ছিল? সেম, আরপেক ওয়াজ এ কম্পিটিটর অফ প্যাক্সার। আচ্ছা আচ্ছা, আচ্ছা, মানে একই প্রোডাক্ট লাইন তারা তৈরি করতো। সার্ভ করে। আচ্ছা আচ্ছা, সেখানে জার্নিটা কেমন ছিল 10 বছর? আহ, সেখানেও এরকমই। আমার আসলে জীবনটা এরকম যে যেই অর্গানাইজেশনগুলোতে আমি ছিলাম সেটাই শুরুর সময়টায় আমি ছিলাম। আচ্ছা, শুরু থেকে সেই অর্গানাইজেশনটাকে বড় করার সময় পর্যন্ত কাজ করার এফোর্ট দেওয়া। এক্সপিরিয়েন্সটাই আমার সবচেয়ে বেশি। তো আরপেকে যখন জয়েন করি, এক্স্যাক্টলি আরপেকও তখন সেম ছোট একটা অর্গানাইজেশন। আরপেক আমার মনে আছে তখন $3.8 মিলিয়ন ছিল তাদের ফার্স্ট বিজনেস, আর আমি যখন 2021-এ ছাড়ি তখন $55 to $56 মিলিয়ন বিজনেস। বাহ। সো প্রত্যেকটা অর্গানাইজেশনে আসলে আমি বলবো যে হ্যাঁ, অবভিয়াসলি ইট ইজ নট অনলি মি যে আমি আসলে বিজনেসটাকে ওই পর্যায়ে নিয়ে আসি, ইট ইজ কম্বাইন এফোর্ট, বাট আই ওয়াজ ইন One দ্য of them. জার্নি অফ দ্যাট, থ্রু আওয়ার জার্নিতে আমি ছিলাম আসলে। তো আরপেকেও এরকম, যখন জয়েন করি তখন যেহেতু আমার আগের বস উনি আমাকে ডেকে নিয়ে গিয়েছেন, তো সেখান থেকে শুরু করে সেখানে কোন ডেজিগনেশনে জয়েন করলেন? সেখানে আমি জয়েন করি হচ্ছে সেলস ম্যানেজার হিসেবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, সেলস ম্যানেজার হিসেবে জয়েন করি এবং আনফরচুনেটলি 10 ইয়ার সেলস ম্যানেজার হিসেবেই ছিলাম। আচ্ছা, এটা তো একটু দুঃখজনক। আহ, এটার জন্যই হয়তো বা আমি পরবর্তী জবটার জন্য আমার আগ্রহটা ছিল। বেড়েছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যার কারণেই আমি হয়তো বা এই পজিশনটায় আসতে পেরেছি। নিশ্চয়ই। আসলে দুঃখজনক বলাটা, দুঃখজনক বলবো না, বিকজ অর্গানাইজেশনটা যখন আসলে শুরু করি আমরা তখন খুব ছোট আকারে শুরু হচ্ছে, তখন খুব ছোট ওরা আরপেক, তারপরে ধীরে ধীরে বড় হয়। বাট যেহেতু আমাদের শ্রীলঙ্কান ম্যানেজমেন্টের একটা প্রভাব ছিল, তো সামহাউ হয়তো বা আমি আর তারপরের পজিশনটায় যেতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা। জীবনের অনেক ক্ষেত্রে আসলে অনেক সুন্দর অভিজ্ঞতা হয়, আবার তিক্ত অভিজ্ঞতাও হয়। এই ধরনের সংকট আসলে আমাদের জীবনে থাকে, এবং থাকে বলেই হয়তো বা আমরা একটা খুব বিগ জ্যাম দিই মাঝে মাঝে, Exactly. তাই না? এবং পরবর্তী বিগ জ্যামটা আসলে আপনার কি ছিল? পরবর্তী বিগ জাম্পটাই ছিল আমি এখন যেখানে আছি, সিমেন্ট পেপার। আমি যদি হয়তো বা আরপেকে আমার প্রমোশন হয়ে যেত, আমি যদি তারপরের পজিশনগুলো পেয়ে যেতাম, তাহলে হয়তো বা আমি এখানে আসতে পারতাম না, এমডিও হওয়া এমডিও হওয়া হতো না। তো এই যে জার্নিটা, এটা আমি বলবো যে খারাপের ভালো, কারণ ওইটা আমার আগ্রহটাকে বাড়িয়ে দিয়েছে যে না, আমাকে আরো বেটার কিছু করতে হবে। আই এম নট সুইটেবল ফর দ্যাট পার্টিকুলার পজিশন ফর 10 ইয়ার্স, আমি তার চেয়ে বেশি কিছু করতে পারি। তো সেই চিন্তা থেকেই আসলে সার্চ করা এবং তারপর যে অর্গানাইজেশনটা আমি আছি সেখানে আসলে জয়েন করা। এবং মজার বিষয় হচ্ছে এই অর্গানাইজেশনটাকে আমি বাংলাদেশে ইন্ট্রোডিউস করে দিই। বাহ। আচ্ছা আচ্ছা, এটার নাম হচ্ছে সিমেন্ট পেপার। সিমেন্ট পেপার। এটা- এটা আসলে কি নিয়ে কাজ করে? সিমেন্ট পেপারটা বেসিক্যালি আপনার পেপার নিয়ে কাজ করে। আচ্ছা। গ্লোবালি প্রায় 15টা কান্ট্রিতে ওদের অফিস, আচ্ছা। ইউএস বেস অর্গানাইজেশন। মজার বিষয় হচ্ছে আমার চাকরি জীবন 4টা চাকরি, 3টাই হচ্ছে ইউএস অর্গানাইজেশনে। আচ্ছা প্যাকজারও ইউএস কোম্পানি, আরপে একটা ইউএস কোম্পানি, সিমেন্ট পেপার এটাও একটা ইউএস কোম্পানি। বাট সিমেন্ট পেপারের প্রোডাক্ট আমি বলবো যে কাইন্ড অফ ডিফারেন্ট প্রোডাক্ট, যেটা পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আমরা এখানে যদি বলি আপনাকে যে আমরা পেপার ব্যাগ করি। আপনি ধরেন একটা নতুন প্রোডাক্ট, নতুন জামা যখন কিনেন, সেই জামাটা কিন্তু একটা পলি ব্যাগের মধ্যে র্যাপ করে দেয় আপনাকে, আচ্ছা যেটা আমরা পলি ব্যাগটা রিপ্লেস করে পেপার ব্যাগ দিয়ে করছি। আচ্ছা আচ্ছা। সো এটা গ্লোবালি আমরা বড় বড় কিছু ব্র্যান্ডের সাথে অলরেডি কাজ করছি, লাইক H&M, পুমা, সিকে, ম্যাঙ্গো, ইউএস পোলো। বাহ। এই সব ব্র্যান্ডগুলোকে আমরা এই ব্যাগটা দিচ্ছি, যারা এটা কি এক্সপোর্টের যে আপনারা Exported. প্রসেসিং করেন তখন Right. তখন পলিটার পরিবর্তে আপনারা হচ্ছে পেপার ব্যাগটা ব্যাগটা দিচ্ছি। আমাদের প্রোডাক্টটা শুধু এক্সপোর্টের জন্য ইউজ হয়, আমরা লোকাল মার্কেটের জন্য সেল করি না। সেল করেন না। আপনি ধরেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি, বড় একটা ফ্যাক্টরি, সে যেমন এক্সাম্পল আমি স্কয়ার ফ্যাশন, স্কয়ার পুমার কাজ করে। স্কয়ার যখন পুমার গার্মেন্টসটা বাংলাদেশ থেকে শিপ করবে,
তখন সে আমার ওই পেপার ব্যাগটা দিয়ে শিপ করবে। আচ্ছা আচ্ছা, এইখানে আমার একটা ছোট্ট আসলে কৌতূহল ছিল, যেই কাজটা আপনারা করছেন খুবই দারুণ একটা কাজ, পরিবেশ বান্ধব একটা কাজ, কেন এটা শুধু এক্সপোর্টের জন্য? কেন আমরা বাংলাদেশের আপামর সাধারণ মানুষ ব্যবহার করে না? এইটা আমরা আমাদের কথা যদি বলি, আমরা যেহেতু ফরেন অর্গানাইজেশন বন্ডেড ফ্যাক্টরি বলি, আমরা যে ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসি সেগুলো আমাদের এক্সপোর্টের জন্য ইউজ করতে হয়। বাট বাংলাদেশে যারা আরো অনেক কোম্পানি আছে যারা এই প্রোডাক্টটা অলরেডি আমাদের শুরু করার পরে শুরু করেছে, ওরা চাইলে করতে পারে, আমরা পারবো না। কিন্তু কেন মানে অনেক সামগ্রিক অর্থে আমরা সামগ্রিক এখনো অর্থে যদি use মার্কেটে যাই আমরা পলিব্যাগ দিয়েই এটার আমি ড্রেসটা বলবো র‍্যাপ যে করা একটা বড় থাকে। কারণ হচ্ছে প্রাইজিং। আচ্ছা অবভিয়াসলি আপনার পেপারটা একটু কস্টলি পলিব্যাগের চেয়ে, আচ্ছা যার কারণে হয়তোবা আমাদের যারা বাংলাদেশের লোকাল ব্র্যান্ডগুলো আছে তারা হয়তোবা এই ফিনান্সিয়াল চেঞ্জটা এফোর্ড চাচ্ছে করতে না। পারবে না, এফোর্ড করতে পারবে না বা চাচ্ছে না। আচ্ছা বাট আমার মনে হয় খুব শীঘ্রই হয়তোবা এটা চলে আসবে। কারণ আপনি আমাদের বাংলাদেশেও অনেক ব্র্যান্ড আছে যারা খুব ভালো প্রাইসে আমরা ওই প্রোডাক্টগুলো কিনি। সো আমার ধারণা ওই প্রোডাক্টগুলো অবশ্যই আরো সাস্টেনেবল প্যাকেজিং দিয়ে কাস্টমারের কাছে প্রেজেন্ট করা উচিত। কারণ এটা আসলে শুধু যে গ্লোবালি ইউজ হবে এরকম না, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। নিঃসন্দেহে। কারণ আমাদের মতো তৃতীয় মানে ডেভেলপমেন্ট কান্ট্রি যদি আমি বলি যে আমাদের কিন্তু পলিব্যাগটার ইউজেস সব জায়গায়। তো এটা যদি অন্তত আমরা কিছু ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে অন্তত যদি আমরা একটু কমাতে পারি তাহলে আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। বিকজ আপনি আমরা ছোটবেলায় ইকোনমিক্সে পড়েছিলাম যে মানুষের চাহিদা 5টা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। তো খাদ্যের পরেই হচ্ছে বস্ত্র, সবচেয়ে বেশি আমরা যেটা ইউজ করি। তো সেইখানে যদি আমি পলির ইউজেসটা কমাতে পারি তাহলে আমার মনে হয় এটা আমরা সোশ্যালি একটা ইম্প্যাক্ট আসবে। যদিও আমাদের ডিসিশন মেকাররা এটা নিয়ে অনেক বছর ধরেই কাজ করছে, বাট এটা একটা সেক্টর যেটা হতে পারে যে একটা চেঞ্জ ফ্যাক্টর আমি বলবো। বাট অ্যাপ্লিকেশনের জায়গাটা এখনো আসলে অনেকটাই কম। কিন্তু জায়গা কিন্তু আছে। আপনি দেখেন আমাদের দেশে তো অনেক ব্র্যান্ড কাজ করে। আপনি এই যে ঈদের সময়টায় আমরা কি পরিমাণ আমাদের কাপড় বিক্রি হয়, এবং সবগুলো কাপড় একটা পলির মধ্যেই যাচ্ছে। সো এটা কিন্তু একটা বড় ভূমিকা রাখবে যদি আমরা এই পরিবর্তনটা আনতে পারি। আমাদের দেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে ড্রেসেস ইম্পোর্ট করা হয়, এবং মাঝখানে আমরা কিন্তু দেখলাম যে ইউএস এর সাথে বা বিভিন্ন দেশের সঙ্গে একটু ক্ল্যাশ হচ্ছে, আমাদের উপর স্যাংশন জারি করা হচ্ছে। বর্তমানে সিচুয়েশনটা আসলে কেমন? বর্তমানে সিচুয়েশনটা ইমপ্রুভিং আমি বলবো। আমাদের লেটেস্ট আসছে 20% মনে হয়, 20% পর্যন্ত না, আমাদের আগে দিতে এককভাবে তো মার্কেটটা বাংলাদেশের জন্য ছিল, এখন কিন্তু চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়াও এই জায়গাটার মধ্যে বাংলাদেশের জন্য সবাই বড় আছে। একটা কম্পিটিটর সবাই হিসেবে কাজ আছে। করছে। তবে আমি বলবো যে আমাদের কিছু কমন প্রবলেম থাকে, যেটা হচ্ছে যে আমরা মনে করি যে আমরা আসলে ইউএস মার্কেটে কতটুকু সেল করছি। আমি আমার হিসেবে বলবো যে আমরা বাংলাদেশ থেকে যদি 100 গার্মেন্টস আইটেম সেল করি, এক্সপোর্ট করি, 30 to 35 ইউএস মার্কেটের জন্য, বাকি 60 to 65 ইউরোপ মার্কেটের জন্য। রাইট, ইউরোপের মার্কেটটা আমাদের বড়। ইউরোপের মার্কেটটা বড়। সো ইউরোপের মার্কেটটা বড়, বাট ইন এ সেন্স ইউরোপে তো অনেকগুলো কান্ট্রি, কিন্তু ইউএস যদি আপনি একটা কান্ট্রি ধরেন 35% ইজ মাচ হায়ার একটা দেন দেশের জন্য। ইউরোপ। সো এই মার্কেটটাতে আসলে আমাদের ফোকাস পয়েন্ট আর একটু বেশি থাকা উচিত। কারণ ইউএস মার্কেটটাতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ওদের যখন একটা অর্ডার ওরা আমাদেরকে দেয়, একটা স্টাইলে অনেক কোয়ান্টিটি থাকে। ইউরোপে যেটা হয় ভ্যারিয়েশন অনেক। আচ্ছা আচ্ছা। ইউরোপে যখন একটা প্রোডাক্ট, একটা গার্মেন্টস যায়, এখানে আপনি ধরেন 20টা সাইজ যাচ্ছে, 20টা স্টাইল যাচ্ছে। কিন্তু ইউএস মার্কেটে যেটা হয় কমন, লাইক 4টা-5টা স্টাইল, কোয়ান্টিটি অনেক। সো মার্কেটটা ইজি। আমাদের যেহেতু ওয়ার্কফোর্সটা আসলে অত বেশি না, এফিশিয়েন্ট না, আমি বলবো যে আমাদের যারা গার্মেন্টস ওয়ার্কার আছে আমাদের এফিশিয়েন্সি লেভেলটা ওই পর্যায়ে না যে আমরা নতুন প্রোডাক্ট লাইনে আমাদের কাজ করার স্কোপটা বেশি থাকে। সো পুরাতন একটা একই স্টাইলে কাজ করতে করতে কিন্তু এক্সপিরিয়েন্সটা বাড়ে। সো ওই হিসেবে ইউএস মার্কেট একটা বড় মার্কেট যেখানে আমাদের আসলে কাজ করার অনেক জায়গা। তো এখানে এখন গভর্নমেন্ট কাজ করছে অলরেডি। এই যে এফিসিয়েন্সির কথাটা বললেন, আমাদের দেশে কিন্তু আমরা দেখি, মানে শুরুতে আপনি একটা কথা বলেছিলেন যে আগে যারা গার্মেন্টস সেক্টরে কাজ করতো আমরা তাদেরকে অন্যরকম ভাবে দেখতাম,
এটা কি আসলে কোথাও আমাদের সরকারিভাবে বা কোথাও একটা ফল্ট রয়ে গেছে যে শিক্ষার অভাবটা কম হচ্ছে, তাদের জানাশোনাটা কম হচ্ছে যারা কাজ করছে, তাই এই কারণে আমরা দক্ষ জনশক্তি পাচ্ছি না, যেটা আসলে অন্য কম্পিটিটর দেশগুলো থেকে হচ্ছে? আমি বলবো এখানে আমাদের আগ্রহটা কম। আচ্ছা। যারা কাজ করছে, আপনি আমাদের একটা মানুষকে যখন আপনি একটা নতুন কোনো প্রোডাক্ট দিবেন যে তুমি এটা বানাও, দেখা যাবে সে এটাকে পজিটিভলি নিতে চাবে না। আচ্ছা। তো এই যে পজিটিভলি নিতে চাইলো না, এখন একটা প্রোডাক্ট যখন ভিয়েতনাম বানাচ্ছে, চায়না বানাচ্ছে, ও বানাচ্ছে স্পেশাল প্রোডাক্ট, ও প্রাইস পাচ্ছে স্পেশাল। আমি বানাচ্ছি কমন প্রোডাক্ট, সো আমি কিন্তু স্পেশাল প্রাইসটা তখন আশা করতে পারি না, কারণ আমার প্রোডাক্ট লাইনটা যে বললাম যে একই ক্যাটাগরি As প্রোডাক্টটাই usual. আমার বেশি, আমি হাই ভ্যালু প্রোডাক্ট আমি কম করতে পারতেছি, বিকজ ওই আমার ওয়ার্কফোর্স যারা আছেন ওরাও দেখা যাচ্ছে যে ওই শিক্ষাটা ওদেরও কম। আপনি ভিয়েতনাম বলেন, চায়না বলেন, ওরা ওদের মেশিন, ওদের ম্যান, ওরা সবাই নতুন জিনিসগুলো একসেপ্ট করে নেয় খুব ইজিলি, সো ওরা ভালো করতে পারতেছে ওই সেক্টরগুলোতে। বাট আমাদের যেটা হয়, আমরা আসলে কন্টিনিউ একই প্রোডাক্ট লাইন করে অভ্যস্ত, আমরা চেঞ্জটা পছন্দ করি এটা না। ডেভেলপমেন্ট আসলে বা ইমপ্রুভমেন্ট কতটুকু হয়েছে বা হচ্ছে? ইমপ্রুভমেন্ট অনেক হচ্ছে, বাট স্টিল দেয়ার আর লট অফ স্কোপ আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা। কারণ অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে একটু আপডেটেড হওয়াটা খুব হ্যাঁ, এখন গুরুত্বপূর্ণ। আপডেট হচ্ছে, কিন্তু জিনিসটা হয় কি যে মানুষ ওই যে বললাম না যে আপনি চেঞ্জটা কত দ্রুত একসেপ্ট করতে পারতেছেন। এখন আপনাকে একটা নতুন প্রোডাক্ট দিলে আপনি যদি সেটা সময় নেন, ধরেন আপনি চায়নার চেয়ে বেশি প্রাইস নেন, চায়নার চেয়ে বেশি, আপনি তো কাজটা করতে পারবেন না। So আপনাকে এফিশিয়েন্ট হতে হবে। আমাদের এফিশিয়েন্সি লেভেলটাও একটা বড় ফ্যাক্টর। আপনি ভিয়েতনাম বলেন, চায়না বলেন, ওদের ওয়ার্কফোর্স আপনার যখন কাজ করে ওদের এফিশিয়েন্সি 70-80% প্লাস, যেখানে আমাদের আমি বলবো যে আরো অনেক কম। সো এই জায়গাগুলোতে আমরা যত না দ্রুত ইমপ্রুভমেন্ট করতে পারবো, তত দ্রুত আমাদের ভালো কিছু করতে পারবো। আর যদি না পারি, তাহলে দেখা যাবে যে আমরা ওই অ্যাভারেজ প্রোডাক্ট লাইন নিয়েই চলছি। অর্থাৎ রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আসলে অনেকটা সময় দেওয়ার সময় বিষয় দিতে রয়েছে, ইনভেস্টমেন্ট, এবং যারা আসলে কাজ করবে তাদের মানসিকতা, তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলাও খুব গুরুত্বপূর্ণ। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও তার আগে একটু জানতে চাই যে আপনি যে সেক্টরে কাজ করছেন, পেপার ব্যাগ বা লেভেলিং নিয়ে, এই ক্ষেত্রে আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কেমন দেখছেন, বা মার্কেটটা কতটা বিশাল? বিলিয়ন ডলার মার্কেট, বিলিয়ন ডলার মার্কেট শুধু আপনার এই লেবেলিং ইন্ডাস্ট্রি যদি আমি বলি। কারণ আমাদের বাংলাদেশের প্ল্যান হচ্ছে আপনার নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে $50 বিলিয়ন প্লাস গার্মেন্টস এক্সপোর্ট থেকে আর্নিং করা। সেইখান থেকে আপনি শুধু অ্যাক্সেসরিজটাই যদি 1 বিলিয়ন হয়, তাহলে এটা একটা বড় জায়গা আমি বলি, যে কারণ আমাদের ইকোনমির জন্য, জিডিপির জন্য অনেক GDP-র বেশি জন্য অনেক হেল্পফুল হবে। গুরুত্বপূর্ণ। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি শুরু করেছিলেন একজন সেলস পারসন হিসেবে, বর্তমানে আপনি একটা ইউএস বেসড বড় একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন। জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক চড়াই উতরাই পার করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, আরো অনেক দূরে এগিয়ে যান এবং অনেক ভালো থাকবেন। এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মাছরাঙা টেলিভিশনের দর্শকদেরকে ধন্যবাদ।